রাতের অন্ধকারে ভোট ডাকাতি কখনো নির্বাচন করেনি। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের দেশ নায়ক, তারুণ্যের অহংকার, জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী 1,44,000 বর্গ মাইলের সবুজ সুফলা এই ছোট্ট ভূখণ্ডে 18 কোটি মানুষের নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্ম 1967 সালে। বাবা স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের রণাঙ্গনের অকুতোভয় বীর, সেক্টর কমান্ডার বীর উত্তম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মা স্বৈরাচার বিরোধী গণতন্ত্র আন্দোলনের আপসের নেত্রী, বারবার কারা নির্যাতিত 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা তারেক রহমানের রাজনীতিতে হাতে খড়ি শৈশবে। বাবা মার রাজনৈতিক আদর্শে দীক্ষা, দেশ সেবা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে তারেক রহমানের রাজনৈতিক জীবনের শুরু। একজন যোগ্য ছাত্র তৈরি হয় যোগ্যতর শিক্ষকের দ্বারা। তাঁর শিক্ষককে, তাঁর শিক্ষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাবা, তার শিক্ষয়িত্রী অথবা শিক্ষক দেশনেত্রী খালেদা। এই শিক্ষকদের কাছ থেকে যে লেসনটা পাওয়ার কথা, বাবার কাছ থেকে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা, সাধারণ মানুষের সাথে ওই পর্যায়ে নেমে গিয়ে কথা বলে তাদের উদ্বুদ্ধ করা, মায়ের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসেবে এখনো যেটা দাঁড়িয়ে আছেন, তার দিকে তাকিয়ে মানে যদি তারেক যে পথ চলে, তাহলে এদেশের সাধারণ মানুষ তার কাছেই থাকবে। জিয়া রহমান সাহেব ফান্ড করে করে বিভিন্ন লোক, বিভিন্ন ফিল্ডের এক্সপার্টদেরকে নিয়ে এসে উনি কাজ করতেন। তো তার কিছু গুণ তো থাকবে তার ছেলে, সেও সেভাবে করবে। গাইডলাইন তো সব জায়গা থেকে আসে। তবে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার আগেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনী প্রচারে অংশ নেন। এরপর 1996 সালের নির্বাচনী প্রচারেও অংশগ্রহণ ছিল তার। মূলত 2001 সালের নির্বাচনে সারা দেশে প্রচারে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় আগমন তারেক রহমানের। 2002 সালে তাকে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বশীল জায়গা থেকে দেশব্যাপী দলের মাঠ পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে গণসংযোগ শুরু করে। সারা দেশে ব্যাপক সাড়া ফেলে বিএনপি ও ছাত্র দলের তৃণমূল প্রতিনিধি সভা। যে শহীদ জিয়াউর রহমান কে যারা রাজনীতি করেছিলেন তৃণমূল পর্যায়ে থেকে, সেই তৃণমূল পর্যায়কেই তিনি আবার পুনর্জাগ্রত করতে চেয়েছিলেন এবং অত্যন্ত সফলভাবে করেছিলেন। এই জাগ্রত করার মধ্য দিয়ে তিনি তার যে সাংগঠনিক, অসাধারণ সাংগঠনিক পরিচয় দিয়েছেন, এটাই তার সবচেয়ে বড় শত্রুকে দাঁড়িয়েছে থাকছে। সারা দেশে জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মনোবল বৃদ্ধি পায় বহুগুণ। বিশেষ করে তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচয় থেকে বেরিয়ে এসে একজন দক্ষ সংগঠক ও মোটিভেশনাল নেতা হিসেবে আবির্ভূত হন। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি আওয়ামী লীগ কখনো এক নয়। অনেক হয়েছে, আজ জনগণ আপনাদের সাথে আছে, আজ জনগণ আপনাদের পাশে আছে। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। এখন আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের চাওয়াকে প্রতিষ্ঠিত করতে হবে। তৃণমূল থেকে একজন কর্মী হিসেবে উঠে আসা তারেক রহমানের আগ্রহ তৃণমূলের রাজনীতি ঘিরে। আগে মাটি পরে গাছ, তাই তো দেশের ভবিষ্যৎ প্রত্যাশায় আগলে ধরে থাকেন তৃণমূলকে। তার বলিষ্ঠ নেতৃত্বে সুসংগঠিত হয়ে পথে প্রান্তরে দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন বিএনপির ত্যাগী কর্মীরা।
তার স্বপ্ন একটি বৈষম্যহীন আধুনিক রাষ্ট্র। বিশ্ব দরবারে আত্মমর্যাদার একটি সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ। তার কর্মকাণ্ডের মাধ্যমে বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে জড়িত ছিল, দারিদ্র নিরসন কর্মকাণ্ড জড়িত ছিল। তিনি যেখানে গিয়েছেন সেখানে দরিদ্রদের সহায়তা করার চেষ্টা করেছেন, তাদেরকে কিছু হাঁস দিয়েছেন, মুরগি দিয়েছেন, বা কিছু যে কোনো কিছু একটা পেশা করে বেঁচে থাকার মতো অবস্থা করে দিয়েছেন। এবং আমাদেরকে অন্যান্য যারা নেতৃত্ব উদ্বুদ্ধ করেছেন এই কাজটি করার জন্য, যার ফলে শহীদ জিয়া রহমানের যে আদর্শ ছিল সেটা আরো জনগণের মধ্যে আরো গভীরতা লাভ করেছে। তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে গ্রামগঞ্জের সাধারণ মানুষের সঙ্গে অভূতপূর্ব সেতুবন্ধন তৈরি করেন তারেক রহমান। এমনকি দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তৃণমূলকে সম্পৃক্ত করার কার্যকর উদ্যোগ নেন তিনি। তার সাংগঠনিক ক্ষমতার মাধ্যমে তিনি যে আমাদের যুব সমাজের মাধ্যমে, ছাত্র দলের মধ্যে, যুব দলের মাধ্যমে একটা নতুন স্রোতের সৃষ্টি করেছেন। তারেক রহমান এই দেশে তৃণমূল পর্যায়ে রাজনীতিকে সুসংগঠিত করার জন্য কাজ করেছিলেন এবং সেখানে যেভাবে আলোচনাগুলো হয়েছে, কম্পিউটারাইজ করা হয়েছে, সেগুলি তার ছিল এবং সেগুলিতে অনেক কাজ করেছে। তারেক রহমানের চিন্তার কাজ ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি এবং সেখানে তারেক রহমান যেভাবে এগিয়ে যাচ্ছিল, তারেক রহমান যদি তার সেই চিন্তাধারাকে বাস্তবায়িত করতে পারত সত্যিকারের সংগঠনে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমনভাবে উপকৃত হতো, দেশ তেমনিভাবে উপকৃত হতো, দেশের সার্বিক অবস্থা অনেক পরিবর্তন হতো। 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও নানামুখী ষড়যন্ত্রে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয় দেশি বিদেশি চক্র। তারেক রহমান আজকে আওয়ামী সরকারের আতঙ্ক। কেন এই আতঙ্ক? নিশ্চয়ই একটি কারণ আছে। তাকে 1/11-এর সময় কাদের ইঙ্গিতে হত্যা করার প্রচেষ্টা ছিল। আল্লাহ অসীম অনুগ্রহে উনি বেঁচে গেছেন। 2007 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার ক্ষমতায় এলে 7 মার্চ সাজানো একটি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে গ্রেফতার করা হয়। রিমান্ডের নামে তার উপর চলে অবর্ণনীয় শারীরিক নির্যাতন। মিথ্যা মামলার শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনগণের অতি প্রিয় নেতা, যার নেতৃত্বে 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হতে পেরেছে। কারণ তারা মনে করে তারেক রহমান তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। যেমন ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গণমানুষের আর্থিক মুক্তিদানের জন্য এবং যারা বিশ্বাস করতেন স্বাধীনতা রক্ত মূল্যহীন হয়ে যাবে যদি না অর্থনৈতিক মুক্তি দেওয়া যায় এবং মানুষের অসংখ্য বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার যে অনুপ্রেরণা তারা সময় দিয়েছেন, তাকে সমগ্র জাতি একতাবদ্ধ হয়ে তারেক রহমানের সেই বিশেষ করে অসহায়, হতদরিদ্র, গরিব, ছোট খেটে খাওয়া মানুষ এবং গরিব কৃষক তাদের মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমান ছোট ছোট খাবার থেকে শুরু করে মানুষকে সেলফি দিলেন, অর্থনৈতিক সামগ্রী করার যে কর্মসূচি গ্রহণ করেছে, সমগ্র দেশে তার জাগরণ সৃষ্টি করেছিল। সুতরাং সেই তারেক রহমান যদি দেশে ফিরে আসেন, তার সেই রাজনৈতিক প্রজ্ঞা এবং যে নিজস্ব দর্শকটি দিয়েছেন, তাতে আওয়ামী লীগ, এই সন্ত্রাসী আওয়ামী লীগ বেঁচে যাবে। তারেক রহমানকে যে অবস্থায় তারা নির্যাতন করে তার মেরুদণ্ডের 2টি হাড় ভেঙে দিয়েছে, তাকে পেটানো হয়েছে নির্দয়ভাবে। আমার ডায়েরিতে লেখা, সেখানে উল্লেখ করেছে। চোখ বেঁধে করা হয়েছে শারীরিক নির্যাতন ও ইংরেজি ডিকশনারিতে যত রকম অশ্রাব্য শব্দ আছে সেগুলো প্রয়োগ করে গালাগাল করা হয়েছে। তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ঘরের সিলিংয়ে
হাত বাঁধা অবস্থায় ঝুলিয়ে লাঠি পেটা করা হয়েছে। এক সময় ধপাস করে ফেলে দেওয়া হয়েছে মেঝে। আঘাতের চোটে ও শির দ্বারা তিনি গেছেন। যখন সেদিন ফিরে এসে এই কথাগুলো সে বলেছিল এবং সাথে ছিল, আমি সেদিন রাত্রে ডায়েরিতে এটা লিখে রেখেছিলাম। সুতরাং আপনারা বুঝতেই পারছেন কি নির্যাতন এবং অত্যাচার তার উপরে করা হয়েছে। সরকার মিথ্যে মামলা দিলে তারেক রহমানের উপরে যে নির্যাতন অত্যাচার চালানো হয়েছে আপনারা দেখেছেন। তারেক রহমান এমনভাবে অসুস্থ হয়েছিল, তাকে তারা হয়তো শেষ করেই ফেলতে চেয়েছিল। জাতি আশা করে আছে যে তারেক রহমান সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে আসবে এবং তার নিজের প্রতিভার গুণে, নিজের কর্মক্ষমতার গুণে তিনি দেশের মানুষের নেতৃত্ব দেবেন, জনগণের নেতৃত্ব গ্রহণ করবেন। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর সব মামলায় তারেক রহমান জামিন পান। 11 সেপ্টেম্বর পিজি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। যারা জাতীয়তাবাদী শক্তিকে বিনাশ করতে চায়, নির্মূল করতে চায়, তারা সুপরিকল্পিতভাবে তারেক রহমানের উৎসাহ রচনা করেছেন। তারেক রহমানের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তার ইমেজ নষ্ট করতে চেষ্টা, কিন্তু আলটিমেটলি পারেনি, শেষ হতে পারেনি। তারেক রহমান দলের কর্মীদের হৃদয়ে স্থান করে নিয়েছে। দীর্ঘ সময় ধরে বিশ্বজুড়ে তন্ন তন্ন করে খুঁজেও তারেক রহমানের বিরুদ্ধে আদালতে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। নানামুখী অপতৎপরতায় ব্যর্থ হয়ে জনমনে ছড়াতে থাকে মিথ্যা ও ভিত্তিহীন নানা কল্পকাহিনী। তার বিরুদ্ধে যত রকমের উৎসাহ মিথ্যাচার করা হয়েছে এবং তিনি একটি খোলা চিঠি দিয়ে বলেছিলেন, আপনার মনে থাকতে পারে, যে আমার বিরুদ্ধে কোনো একটি মাত্র বিন্দু মাত্র কোনো দুর্নীতির প্রমাণ যদি কেউ দিতে পারে, আমি রাজনীতি থেকে অবসর নিয়ে যাব। কিন্তু আজ পর্যন্ত শত চেষ্টা করেও সেই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের কথাই বলেন আর আজকের মহাজোট সরকারের কথাই বলেন, তারা কেউ তারেক রহমানের বিরুদ্ধে কোনো একটি তথ্য প্রমাণ উত্থাপন করতে পারেননি। তারেক জিয়ার বিরুদ্ধে কোথাও কোনো মামলার রায়, তার বিরুদ্ধে দুর্নীতির কোনো রায় এখন পর্যন্ত নেই, অথচ তাকে নিয়ে কত টাকা হাঁচড়া করছে। তার বিরুদ্ধে কোনো একটি মামলা আপনারা প্রমাণ করতে পারেন না। শুধু তাই নয়, একটা মামলায় তার বিরুদ্ধে, এই মামলাটা সঙ্গে তার নিজের সরাসরি কোনো সম্পৃক্ততা নাই। আপনাদের মামলার দুর্বলতার কারণে তারেক রহমানকে শাস্তি দেওয়া আপনাদের পক্ষে সম্ভব করা হয় নাই, কোনো আদালতের পক্ষে সম্ভব করা হয় নাই। রহমানের কাজ জেনেছে এবং তখন থেকে তারেক রহমানকে টার্গেট করেছে যে এই ছেলেটাকে বেশি দূর এগোতে দেওয়া যাবে না। যার জন্য শুরু হয়েছিল তারেক রহমানের নামে নানা রকম অপপ্রচার, নানা রকম ষড়যন্ত্র এবং এই যে সমস্ত অপপ্রচার, যে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, কিন্তু আপনারা দেখেছেন তারেক রহমান অত্যন্ত সৎভাবে জীবনযাপন করেছে, সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে সে দলের দায়িত্ব পালন করেছে। দুর্নীতির সঙ্গে কোনো রকম ভাবে তারেক রহমানের সৃষ্টি করছিল না। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও রাজনীতিতে তিনি একচ্ছত্র চয়েস ছিলেন না, বরং সাংগঠনিক প্রক্রিয়া ও নিয়ম নীতির মধ্য দিয়ে তৃণমূল হতে রাজনীতি শুরু করে নিজ মহিমায় হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মেধা, যোগ্যতা, দক্ষতা, সুযোগ ও নেতৃত্ব, দূরদর্শী রাজনৈতিক দর্শন, চিন্তা, ভাবনা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করেছে। তারেক রহমান তার পৈতৃক বা মাতৃপরিচয় ছাড়াও তার নিজের প্রতিভা এবং কর্ম দিয়ে দলের একটা নতুন ধারার সৃষ্টি করেছে। তার ভিতরে একটা দৃঢ়তা আছে।